প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, রয়েছেন ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নির্বাচনে জোট বা সমঝোতা রাজনীতি এখনো শেষ হয়নি, ভাঙনের খেলা চলছে। কেউ কেউ তো বড় দলের প্রতীকের লোভে নিজের নিবন্ধিত দলকে পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করেছেন। নীলুফার চৌধুরী, এটা কি রাজনৈতিক আত্মসমর্পণ নয়? এ ধরনের বিলুপ্তি রাজনীতিকে বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করছে নাকি একদলীয় ছায়া তৈরি করছে? কি বলবেন? রাজনীতি শব্দটা যতটা কঠিন, রাজনীতি সত্যি কঠিন একটা সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, সেটা কি আসলে কিছু কিছু দেশের কিছু কিছু এই এনভায়রনমেন্টে এত সহজ করে ফেলছে যে যেমনি চমনেই চাওয়া যায়। কেউ মনে করেন যে খুব শর্টকাট মেথডে এখানে আগাতে চায় এবং এই মুহূর্তে আগাতে পারেও। ধরেন যখন রাজনীতির মানে শুরু করার কথা, তার অনেক আগে শুরু করে একদম পরিণতিতে চলে যাচ্ছে কিছু কিছু মানুষ। আবার কিছু কিছু মানুষ যেখানে শেষ করার কথা সেখানে আবার শুরু করছে, বা শেষ হয়েও হইল না শেষ। তো এই জায়গাটায় এটা গণতন্ত্রের জন্য কিন্তু ভবিষ্যৎ রাজনীতির জন্য দুঃখজনক। আজকে যারা নিজের দলটাকে ভ্যানিশ করে আরেকটা দলের সাথে মিশে যাচ্ছে, 2 দিন পরে কিন্তু মিলবে না। আপনার কচু পাতায় পানি কিন্তু থাকে না, কচু পাতায় পানি কিন্তু থাকে না। তার যে কষ্ট করে নিবন্ধনটা নিতে হয়েছে, আজকে ফেল করলো, ভালো কথা। আমি যদি কাজ দিয়ে আমার প্রমাণ রাখি, কখনো না কখনো আমি উঠতে পারবো। তো সেই জায়গাটায় আপনি মনে করেন, আপনার মনে পড়ে নাজমুল হুদা বিএনপি থেকে ছেড়ে গিয়ে দল বানালো তৃণমূল বিএনপি, যে কোনোদিন কল্পনাই করে নাই তার দলের সেক্রেটারি গুলশান থেকে 17 নম্বর থেকে সম্ভবত এমপি হয়ে গেল। 5টা বছর গেছে, মানুষ এমপির নাম আর জানে না। তাহলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে হয়ে গেল। কিন্তু যে নাজমুল হুদা এত কিছু করে এত ঘটন পটিয়সী হয়ে গেলেন, সে কিন্তু এমপি হতে পারলেন না। তো এই জন্য রাজনীতিটা একটা বিরাট একটা জায়গা, এটা একটা সাবজেক্ট, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা জাতিকে, মানে আপনি বলতে চাচ্ছেন এই ধরনের প্রবণতা গণতন্ত্রকে শক্তিশালী করে না? একদমই করে না, ভঙ্গুর করে। আপনার যেমন ধরেন আমার সাথে ফারুকের বয়সের অনেক ডিফারেন্স। ফারুক কিন্তু চাইলেই অনেক দিন আরও স্বাভাবিক মৃত্যু, জানি না আমি কালকে আমি ফারুককে বেঁচে থাকবো, বাট স্বাভাবিক মৃত্যুর কথা বলছি, ও অনেক দিন বেঁচে থাকবে, তার শেখার অনেক সময় আছে। এখনই যদি ও যবনিকায় চলে যায়, একটা খাল বিল ঝর্ণা যখন সে সাগরে মিশে তখনই ওটা নদী হয়, তার আগে হয় না। তা এখনই যদি ও যবনিকায় চলে যায়, নদী হয়ে যায়, তাহলে কিন্তু তারা রান করার আর থাকবে না। সংকট তৈরি হয়েছে তো, যে একদলীয় একটা ছায়া তৈরি হচ্ছে, মানে বড় দলগুলো, একদলীয় বলতে আমরা বলছি বড় দলগুলোর ছায়া তৈরি হচ্ছে এক ধরনের। আমি একটা জায়গায় আমি বলবো যে আমি থ্যাঙ্কস জানাবো এই প্রজন্মের ছেলে মেয়েদের, যে ওরা যেভাবেই হোক নির্বাচন কমিশনে এই জিনিসটা ঢুকায় দিতে পারছে যে প্রতীক এটা সামনে। আমি কিন্তু নিজে মনোনয়ন পাই নেই বলে খুশি হয়েছি তা না, এটাই হবে কি প্রাথমিকভাবে ধাক্কা খাবে ছেলেমেয়েরা, কিন্তু সেকেন্ডারি কিন্তু তারা দাঁড়িয়ে যাবে। আগামী দিনের ভবিষ্যৎটা রাজনীতির জন্য সুন্দর হবে যদি তারা ধৈর্য ধরে টিকে থাকে। আর যদি আপনি ওই ভয়ে যে বাঘ এলো ভয়ে যদি আগেই আপনি সব কিছু সারেন্ডার করে দেন, তাহলে তো হলো না। তবে আরেকটা সংকট তৈরি হবে, মনে করুন যারা প্রতীক নিয়ে করছে না বা দল বিলুপ্ত করে করছে, তারা এক ধরনের ফলাফল পাবে। আর যারা নিজস্ব প্রতীক নিয়ে করছে, জোটে থাকলেও বা না থাকলেও, তাদের তো ফল নিশ্চয়ই পজিটিভ হবে, কারণ প্রতীকের তো একটা মূল্য আছে। আজকে চিনলো না, সমস্যা কি? 2 দিন পরে চিনলো, এদের তো বয়স খুব বেশি না। আর 2 দিন পরে না চিনলেও 2বার 3বারের পরে তো চিনবেই। এবং বাংলাদেশের রাজনীতি ভীষণভাবে অস্থির। আজকে যাকে দেবতা মানছে কালকেই ওকে শয়তানে পরিণত করছে, আজকে যাকে শয়তান মানছে কালকেই তাকে দেবতা বানিয়ে ফেলছে। তো এই জায়গায় কিন্তু সে যদি টিকে থাকতে পারে,
সেও কিন্তু একসময় লোভনীয় হবে, নিঃসন্দেহে। তাকেও কিন্তু মানুষ ভোট দিবে। ফারুক হাসান, বিএনপির সাথে সমঝোতার দুটো আসনে মনোনয়ন পেয়েছে গণ অধিকার পরিষদ, আপনার দলের সভাপতি এবং আপনার দলের সাধারণ সম্পাদক। আপনার দলের সভাপতি নুরুল হক নুরু কদিন আগেও বলেছিলেন যে ছিটিয়ে দেওয়া 2-1টা আসনের বিনিময়ে আমরা কোনো রাজনৈতিক পারপাস সার্ভ করার দলীয় রাজনীতি করব না, করতে চাই না। ফারুক হাসান, এখন কি আপনারা আপাতত সুবিধার বিনিময়ে সব বিসর্জন দিতে প্রস্তুত হয়ে আছেন? আমাদের দলীয় যে পজিশন বা দলের যে অবস্থান সেটা হচ্ছে আমরা আসলে 2-4 আসন বা এরকম রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে বিএনপির সাথে একীভূত হওয়া বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার একবারেই বিপক্ষে। ইভেন আপনি এটাও জানেন, আমরা গত পরশুদিন জি, সারা বাংলাদেশ থেকে আমাদের যারা ক্যান্ডিডেট সবাইকে আমরা ডেকেছিলাম। আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, হায়ার কাউন্সিল, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের দিনব্যাপী আমাদের একটি জি। বর্ধিত সভা হয়েছে এবং সেই বর্ধিত সভায় 99% আমাদের যারা প্রার্থী এবং সদস্য তারা কিন্তু মতামত দিয়েছিল যে আমরা এভাবে এই ফর্মুলায় বিএনপির সাথে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না বা করার সুযোগ নেই। তো সেই জায়গা থেকে এরপরে তারা তাদের 2 জনের মতামতে বা সিদ্ধান্তে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে যে 2 আসনে বিএনপির সাথে সমঝোতা। আমি মনে করি এটা একান্তই তাদের 2 জনের ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, মানে এটা আসলে দলীয় জায়গা থেকে আমাদের দলের কোনো সিদ্ধান্ত নয়। কিন্তু সমস্যা হলো এখন- এরাই দুজনের প্রধান ব্যক্তি। হ্যাঁ, এখন দলের এখন সাইনিং পাওয়ারে কিংবা ধরেন যে আপনার জি। স্টিয়ারিং চেয়ারে তারা 2 জনে রয়েছে এবং তাদের পক্ষ থেকে তাদের বক্তব্য জানতে পারলে হয়তো আমরা এটা আরও ক্লিয়ার হব। আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারেন যে দলের এই সিদ্ধান্ত কিনা বা দলের আপনাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত কিনা। তো তারা দলের বাইরে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে। আমাদের দলে এখন আলোচনা চলছে, দেশ ও জাতির কথা চিন্তা করে আমরা আসলে এখনও মানে এই জিনিসটা ওভাবে ডিসক্লোজ করি নাই বা যেভাবে আসলে ধরেন যে রিয়াকশন দেখানো দরকার আমরা এখনো করি নাই, যেহেতু এখনও আলোচনার টেবিল খোলা রয়েছে। তো আমরা আলোচনা করছি, দেখি শেষ মোমেন্ট পর্যন্ত আসলে কি হয়। তো এইটা আমি আসলে এই ফর্মুলায় বা এই ফর্মেটে মানে আমি একীভূত হওয়ার বা ধরেন যে নির্বাচনে অংশ একবারে ঘোর বিরোধী। আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে এই যে অনেক রাজনৈতিক দল তাদের সব বিসর্জন দিয়ে মানে আপনার ধানের শীষ টিকিটটা পাওয়ার জন্য আপনাদের এখানে কি এমন কোনো আলোচনা হয়েছে যে সভাপতি সেক্রেটারি দানের শেষে ইলেকশন করুক, বাকিরা যে দলীয় প্রতীক ইলেকশন করুক, এই না না ধরনের না, কথা না, হয়েছে? না, এখানে এই ধরনের কোনো আলোচনাই হয়নি। তবে আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা আমাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করব এবং আমাদের সভাপতি সে নিজেও ঘোষণা দিয়েছে সে যে সমঝোতা বা যাই হোক না কেন দলীয় প্রতীক নিয়ে আমরা নির্বাচনটা করব। তো এখানে দেখেন যারা আজকে সর্বস্ব বিসর্জন দিয়ে একবারে মানে এমপি হওয়ার জন্য বা একটা চেয়ারে বসার জন্য ধরেন যেভাবে লাইন ধরেছে, আমি মনে করি এটা আসলে আগামীর বাংলাদেশ এবং গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। যেমন আমরা যদি আসলে 1971 পরবর্তী সময়টা চিন্তা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময় এই যে একদলীয় বাকশাল কায়েম হয়েছিল, ঠিক এই কায়দায় কিন্তু আমি আসলে বাকশালের কথা এই জন্যই বললাম, শব্দটাকে আমি বর্তমান এই প্রেক্ষাপটে আসলে আনতে চাই না, কিন্তু আপনি গণতন্ত্রের স্বার্থে আপনাকে অবশ্যই বহুমত, নানান পথ এবং ধরেন যে আপনার এটা রাখতেই হবে, এটা গণতন্ত্রের জন্য প্রয়োজন। মানে আপনি যদি সবগুলো একবারে বাদ দিয়ে তাদেরকে একবারে আপনি একটা জায়গায় নিয়ে চলে আসেন, তাহলে কিন্তু এই যে গণতন্ত্রের নানান যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়, এখানে বন্ধ হয়ে যায়। আরেকটা প্রবলেম তৈরি হয়েছে, এই যে ছোট দলগুলো যে বড় দলের মধ্যে বিলীন হয়ে যায় নির্বাচনকে কেন্দ্র করে, হুম। এক ধরনের বিলীনই বলছি আমি, বিলীন আমি কোট আন কোটের মধ্যে রাখি, বিলীন হয়ে বিলীন। যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। এই প্রবণতাকে কিভাবে দেখছেন? এটা কি আদর্শের পরাজয়? এর মানে কোন দলের কোনো আদর্শ নেই, একটা এমপি সিট পেলে তাই তো মনে হচ্ছে আদর্শ মানে এখানে কোনো ফ্যাক্টর হলে তো এটা করতো না। জি। অনেকেই দেখলাম মিডিয়াতে বাবার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সেটাও তারা বিলীন করে দিয়ে ধরেন যে ধানের শীষে দৌড় মারছে। তো এই যদি হয় অবস্থা, তো ভাই এতদিন আপনি রাজনীতি করলেনটা কেন? শুরুতেই বিএনপিতে যোগ দিতেন বা জামাতে যোগ দিতেন। তো এই যে আপনি দীর্ঘদিন আপনার সাইনবোর্ড ব্যবহার করে জনগণের সাথে যে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন, এগুলো তো প্রতারণা। একবারে পরিষ্কারভাবে জনগণের সাথে প্রতারণা নয়। আপনি শুরুতেই বলতেন যে ভাই আমি কিন্তু ভবিষ্যতে বড় দলের আন্ডারে গিয়ে আমি নির্বাচন করব, তাহলে জনগণ আপনাকে সেভাবেই ধরুন যে ট্রিট করতো বা জনগণ সেভাবে আপনাকে মূল্যায়ন করতো। আপনি জনগণের সামনে বলছেন আমি অমুক দল না, তাদের এই দায়ভার নিব না, অমুক দলের দুর্নীতির ভাগ নিব না, তমুক দলের এই ট্যাগ নিব না। আবার আপনি ধরেন যে এখন সব বিসর্জন দিয়ে একটা এমপির চেয়ারের জন্য দৌড় মারলেন ওখানে। তাহলে এই যে দীর্ঘদিন আপনি জনগণের সাথে যে ওয়াদা করলেন, এটা তো পরিষ্কার একটা প্রতারণা। নিঃসন্দেহে। তা এই অবস্থা যদি চলমান থাকে, আমি আসলে তাদের কথা চিন্তা করছি না যারা ধরেন যে সব বিসর্জন দিয়ে ওই বড় দলের ধরেন যে ছায়াতলে গিয়ে এমপি হওয়ার লোভে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। আমি আসলে অশনি সংকেত এই জন্যই বলছি যে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াইয়ে তারা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। নিঃসন্দেহে। এদের কারণে আগামীতে গণতন্ত্রের যে নানান পথ, নানান যে আপনার মত,
এটা এতটাই সংকুচিত হবে, মানুষ আসলে ট্রাস্ট করতে পারবে না। মানুষ দেখবে যে আমরা যারা এখনো ভোকালটা জারি রেখেছি, কথা বলছি, এই যে উসমান হাদি, এরকম বহু হাদি রয়েছে, ভবিষ্যতে এরকম হাদি তৈরি হবে। যখন এই হাদির ভোকাল জনগণের সামনে মানে কথা বলবে, তখন কিন্তু মানুষ ওই ট্রাস্টের জায়গাটাতে আঘাত হান নিঃসন্দেহে। মানে করবে, তাদের বিশ্বাস করতে পারবে না যে এও কি ওই আগের মতো আবার প্রতারণা করে কিনা। জি। নীলুফার হাদি তো আমাদের চৌধুরী। আইডল, আদর্শ। জি। নীলুফার চৌধুরী, বড় দলগুলো কি জোটকে সত্যিকার অংশীদার হিসাবে দেখছে নাকি শুধু নির্বাচনী সংখ্যার হিসাব? এটা একটা প্রশ্ন। আর একটা হলো যে যেখানে নীতিগত কোনো ঐক্য নেই, সেখানে কি করে ঐক্য হয়? এই ঐক্য কি শেষ পর্যন্ত বা এই জোট কি শেষ পর্যন্ত টিকবে? দেখেন, বড় দলগুলো যাদের সাথে কাজ করছে, আমি যদি বিএনপির কথা বলি, বিএনপি 20 দলে অনেক দিন কাজ করেছে, অনেকেই কিন্তু রাগ করে চলেও গেছে, এর মধ্যে অনেকেই আবার পড়ে আছে মন খারাপ করে, অনেকেই আবার আশা করছে এখনো। এই জিনিসগুলো বিএনপি চেষ্টা করছে মূল্যায়ন করার। তবে ওই যে বললাম, মার্কাটার যদি এদিক ওদিক না হতো তাহলে অনেক কিছুই হতো। যেহেতু এই একটা মার্কাই যত সর্বনাশের মূল, সেই জায়গায় আপনি বলতে পারেন যে আরও কিছু বোধহয় সিনারিও আমাদের চোখের সামনে আসবে, আমরা দেখব। তো আমরা আশা করব যে সিনারিও আসুক, ভালো কিছু আসুক। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে বিএনপি কি এখন জোটকে রাজনৈতিক শক্তি হিসাবে দেখছে নাকি কেবল ভোটের হিসাব মেলানো একটা হাতের হিসাবে দেখছে? ধরুন আপনার দলের প্রতীকের জন্য যদি অন্য দল নিজেদের অস্তিত্ব বিলিয়ে দেয়, তাতে বিএনপির নৈতিক দায় কোথায় গিয়ে দাঁড়াবে? তার কি কোনো নৈতিক দায় নেই? বিএনপির যে নৈতিক দায়টা আছে, ওই পরিবেশটা এখন বাংলাদেশে নাই। আপনার পরিবেশটাকে একটা বিরাট ব্যাপার, নিঃসন্দেহে। তো ওই এনভায়রনমেন্টটা দিনকে দিন নষ্ট হয়ে গেছে। 15.5 বছর একটা ফ্যাসিস্টের হাতে নষ্ট হয়েছে। তার আগেও সময় অসময় 1-11 সরকার, অনির্বাচিত সরকার, এইসব মিলে আস্তে আস্তে এটা তলানিতে গিয়ে ঠেকেছে। এটা পারতো বিএনপি করতে যদি বিএনপির মধ্যে আবার সমস্যাগুলো দেখা না দিত। যেমন অনেক দিন পুরানো একজন যুগপৎ আন্দোলনের একজন বন্ধুই হঠাৎ করে রাতারাতি শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। বিএনপিকে সবাই মিলে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছে যে বিএনপি যেন কোনোদিন সেই মাজা তুলে দাঁড়াতে না পারে। সেই কারণগুলো যদি আপনি সামনে বিবেচনায় আনেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন এই ধরনের পরিস্থিতিতে তাকে ভোটের হিসাব করতেই হয়। হ্যাঁ, অপরাধটা ক্ষীণ করে দেখতে হয়। কারণ বিএনপির ভালো মনে যখন বিএনপি কাজ করেছে, দেখেন আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় বিএনপি 31 দফা আপনার পেশ করেছে। সেই 31 দফার মধ্যে নাইটা কি? এই যে ছোট ছোট দলগুলোকে নিয়ে বিএনপি যে ঐক্য করেছে, সেই ঐক্যকে নিয়ে ইলেকশন করবে, এবং বিএনপি বলেছিল, আপনি খেয়াল করেন যে আমরা 100 আসন ছেড়ে দিব। এখন বেটে বলে যদি না মিলে, তাহলে ছাড়বে কার কাছে? কোথায়? যে দলটার 5 জন লোক আছে তাকে তার 100 আসন দিবে না। সব মিলায় যদি এমন হতো তাহলে 100 আসন পর্যন্ত সর্বোচ্চ ছাড়। আসন সংখ্যার হিসাবটা তো করবে। হ্যাঁ, এখানে একটা সংখ্যার হিসাব, একটা সংখ্যার হিসাব আছে। তো বিএনপির নিজস্ব এরিয়ায় কিছু খারাপ পজিশনের প্রার্থী থাকবে। আবার যদি ওই মার্কাটা যার যার হওয়ার জন্য যদি ভোট না পায়, যতগুলো আসন দিবে সেই একটা আসন তারা ঘরে তুলতে পারবে না, হতে পারে এমন। তো এইসব চিন্তা করে বিএনপি কিন্তু যেটুকু মন মানসিকতা 31 দফায় ভালো ছিল যে আমরা একটা জাতীয় সরকার করব, যত ভোটেই আমরা পাশ করি না কেন, আমরা ছোট ছোটদেরকেও আমরা তাদের মর্যাদা দিব। কিন্তু ওই জায়গা থেকে এখন বিএনপি নিজে বাঁচার জন্য বিএনপি অনেকখানে কাটছাট করতে বাধ্য হচ্ছে। আমার কাছে মোটা দাগে এটাই মনে হয়। ফারুক হাসান, এই জোট এবং ভাঙনের রাজনীতি যদি চলতেই থাকে, 5 বছর পর বাংলাদেশ কি আরো শক্তিশালী বহুদলীয় গণতন্ত্র পাবে, নাকি কয়েকটি বড় দলের ছায়ায় সবকিছু বিলীন হয়ে যাবে? আমি আসলে যা দেখতে পাচ্ছি, এটা একবারেই রাজনৈতিক মানে দেউলিয়াত্বের একবারে চরম সীমায় আমরা এখন মানে পৌঁছে গেছি। মানে এরকম দেউলিয়াত্বপনা বিগত সময়েও আসলে ছিল না। ইভেন আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী যে শাসনামল, সেই শাসনামলেও কিন্তু আমরা এরকম দেখি নাই যে সর্বস্ব বিসর্জন দিয়ে আরেকটা দলে বিলীন হয়ে একটা এমপি পাওয়ার জন্য বা একটা চেয়ার পাওয়ার জন্য মানে এরকম সব উজাড় করে দেওয়া। তো এখন আসলে যে ধারা, নতুন একটা ধারা বলবো আমি, যা শুরু হয়েছে, এটা আগামী 5 বছর পরে কোথায় গিয়ে ঠিক এটা আসলে মানে বলা মুশকিল। তবে দেশের সামগ্রিক যে গণতন্ত্র যেটা আমরা প্রত্যাশা করি,
এই গণতন্ত্রের জন্য মারাত্মক একটা হুমকি হয়ে দাঁড়াবে আজকের এই অবস্থা। এবং এমন একটা অবস্থায় আমরা গিয়ে পৌঁছাবো, তখন আসলে লড়াই সংগ্রাম যাই বলেন না কেন, মানে কি বলবো, আসলে তখন তো আর কেউ নতুন সাইনবোর্ড, নতুন দল মানে নিয়ে মাঠে নামবে, কথা বলবে, জনগণ বলবে তোমরাও 2 দিন পরে আবার এই সাইনবোর্ড বিলীন করে দিয়ে আরেক দলের আন্ডারে চলে যাবা কিনা, এটা তো কোনো বিশ্বাস সেই নেই। প্রশ্ন উঠতেই পারে। তার মানে জনগণ তখন চিন্তা করবে যে যাই মানে আছে মন্দের ভালো হিসাবে ওই 2 পকেটেই থাকে, মারুক, কাটুক, রাখুক, গুম করুক, খুন করুক, মানে এই যে একটা অবস্থা। সেই পুরনো দ্বিদলীয় হ্যাঁ। সিস্টেমে। না হলে তো এই যে দেখেন শুরু হয়ে গেছে তো। জি। তা আমরা আসলে শুরুটা করেছিলাম, কিন্তু এটা তো আসলে হচ্ছে না। তো এই জায়গা থেকে এটা আসলে আমি একবারে মারাত্মক একটা হুমকি মনে করি। এখন এখানে এই যে বড় দলগুলো, এই দলগুলো দায়ী আছে কিনা, যেটা আপনি প্রশ্ন করলেন, জি। অবশ্যই দায়ী আছে। বড় দলগুলো যদি সত্যিকার অর্থে দেশ ও জাতির কথা চিন্তা করে, তারা যদি সত্যিকার অর্থে একটা সুসংগঠিত, সুসংহত গণতন্ত্রের কথা চিন্তা করে, তাহলে তারা নিজেরাই এই কাজটা করতে দিত না। কেউ বা কোনো দল যদি এই সিদ্ধান্ত নিত যে আমরা বিলীন হয়ে আমাদের সাইনবোর্ড বিলীন করে দিয়ে আপনার দলে আমরা যুক্ত হতে চাই, আপনার মার্কা নিয়ে নির্বাচন করতে চাই, বরঞ্চ বড় দল হিসেবে বিএনপি বা জামাতের উচিত এই জিনিসটাকে থামিয়ে দেওয়া, যে না তুমি তোমার সাইনবোর্ড নিয়ে মাঠে নামো। বরং এখানে বিএনপির উচিত ছিল ক্যালকুলেশনটা ভিন্নভাবে করা, সার্ভেটা ভিন্নভাবে করা। বিএনপি সার্ভে করেছে নিশ্চয়ই যে 300 আসনে বিএনপির প্রার্থী জিতবে না। আবার এমনটা নয় যে বিএনপির সার্ভেতে যদি সত্যিকার অর্থে তারা ক্ষমতায় আসার মতো দল হিসেবে নাম্বার 1-এ যেহেতু আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার মানে তো এই নয় যে বিএনপি একবারে 150 আসনের নিচে পাবে। বিএনপির তো ক্ষমতায় আসার জন্য 150 বা 51টা আসনই দরকার, 151টা। তাহলে এর বাইরে বিএনপি ধরেন যে যতটা রিস্ক না নিলেই নয়, ঠিক ততটুকু নেওয়া দরকার ছিল। এর বাইরে আহামরি আর ধরেন যে একবারে 2/3 মেজরিটি লাগবে, 2/3 ধরেন যে মেজরিটি না হলে তারা ধরেন যে বিপদে পড়বে, বা এরকম চিন্তা থাকলে কিন্তু আসলে আলটিমেটলি মানে বিএনপি আপনার আখেরে ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির উচিত এই জায়গাটাতে এদেরকে থামিয়ে দেওয়া মানে ছিল, যে তোমরা তোমাদের মার্কা নিয়েই ইলেকশন করো, বরং আমরা আমাদের জায়গা থেকে যত ধরনের সাপোর্ট সহযোগিতা দরকার আমাদের ম্যান পাওয়ার দিয়ে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আমরা সেটা করব। কিন্তু সেটা না করে বিএনপি যেটা আজকে করছে, একবারে খুব আনন্দ চিত্তে গুলশান কার্যালয়ে তাদেরকে নিয়ে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছে, এতে করে 2টা ক্ষতি হচ্ছে। নাম্বার 1, বিএনপির মধ্যে একটা তীব্র অসন্তোষ দেখা দিচ্ছে। কেন? কারণ বিএনপির হাজার হাজার নেতাকর্মী দীর্ঘ 15-16 বছর নানান হামলা মামলা মানে জর্জরিত, এই যে এত ত্যাগ স্বীকার করেছে, যখন হঠাৎ করে আপনি ওই জায়গাটাতে তাকে একটা জায়গা দিয়ে দিবেন, তার মানে বিএনপি তো নিশ্চিত যে আমার ওই জায়গাটাতে যখন আরেকটা দলের নেতা এসে আমার ব্যানারে সে ওই চেয়ারে বসলো, দ্যাট মিন্স ওই চেয়ারটা তার জন্য পার্মানেন্ট হয়ে যায়, ওখানে আমি আর চাইলেও বসতে পারবো না। যখন আপনি এরকম একটা দৃশ্যমান জোট বা সমঝোতা যেটাই করেন না কেন, আরেক দলকে সাময়িক সময়ের জন্য আপনি ছাড় দিলেন, এটা কিন্তু পার্মানেন্ট না যে ঠিক আছে আমরা পার্লামেন্ট গঠন করলাম 5 বছর দেশের স্বার্থে আমরা এই ছাড়টা দিচ্ছি। তার মানে ওই যে নেতাকর্মীরা যারা বিগত 15-16 বছর হামলা মামলায় জর্জরিত, এই যে মনিয়াপা সে নিজেও নির্যাতিত ত্যাগী, তারা চিন্তা করবে যাক 5 বছর আমরা একটু ছাড় কারো দিই। কাছে একটা অপ্রিয় প্রশ্ন, এই জিনিসটা কিন্তু হয়ে একটা অপ্রিয় প্রশ্ন করি। এখন ধরুন আপনাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাকে বিএনপি আসন ছেড়ে দিয়েছে, আপনাকে আসন ছেড়ে দিলে কি আপনি এই অবস্থানে থাকতেন? না, আমি আসলে ব্যক্তিগতভাবে এটা কখনোই আমাকে দিয়ে জাজ করি না। লাস্ট যেদিন বিএনপির সাথে আমাদের মিটিং হয়, তারা এইভাবেই শুরু করেছিল। আমি বলছি যে এখানে দেখেন আমরা ব্যক্তি হিসেবে আসি নাই যে আপনারা আমাকে একটা আসন দিবেন তাকে দিবেন, আমরা আসছি দলগতভাবে। আপনারা আসলে গণ অধিকার পরিষদকে নিয়ে বিএনপির চিন্তাটা কি, আমাকে নিয়ে কি ভাবেন, মানে আমাদের দলকে নিয়ে কি ভাবেন, আমাদের এই তরুণ ফোর্সটাকে নিয়ে আপনাদের চিন্তাটা কি, আপনারা সেভাবে বক্তব্যটা প্লেস করেন, আমরা আমাদের বক্তব্যটা দেবো। আমরা ব্যক্তি হিসেবে আসলে তা আমি তো আপনার সাথে পার্সোনালি আপনার বাসায় গিয়ে মানে নেগোসিয়েট করে আমার আসনটা ভাগাই নিতে পারি, এতে লাভ কি? এতে লাভ আমার ব্যক্তিগত, আমি হয়তো একটা এমপি পাবো, গাড়ি বাড়ির মালিক হবো, টাকা পয়সার মালিক হবো। কিন্তু আমাকে নিয়ে বা আমাদের এই তরুণ ফোর্সটাকে নিয়ে এদেশের মানুষ যে একটা স্বপ্ন দেখছে, এদেশের তরুণ প্রজন্মে যে একটা স্বপ্ন দেখছে যে এই তরুণদের মাধ্যমে একটা পরিবর্তন আসবে, এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সারথি হবে, তাহলে তো আমি তাদের সাথে প্রতারণা করলাম, বেইমানি করলাম। এই তরুণরা কি আমাকে পরবর্তীতে গ্রহণ করবে? এর আগে অনেকে আসছে না, এই যে ডাকসুর ভিপি কতজন আসছে, এই যে সুলতান মনসুর, আরো অনেক বড় বড় ভিপি, একসময় তাদেরকে দেখলে রাস্তার মানুষ স্যালুট দিত, এখন তাদেরকে মানুষ দেখলে থুতু ফেলে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই তরুণদের নিয়ে আপনাদের চিন্তাটা আপনারা বলেন, কিন্তু সেই জায়গা থেকে বিএনপি বরাবরই মানে সামগ্রিকভাবে টিম কেন্দ্রিক চিন্তা না করে ব্যক্তি কেন্দ্রিক চিন্তাটাকে প্রাধান্য দিয়েছে। এবং এটা হয়তো বিএনপি তাদের জায়গা থেকে এজন্যই দিয়েছে যে এই তরুণরা ঐক্যবদ্ধ হলে, এই তরুণরা সুসংগঠিত হলে ফিউচারে বিএনপির জন্য থ্রেট হতে পারে, হয়তো এই চিন্তাটা বিএনপি করেছে। এই জন্য এই তরুণদের তারা ইউনাইটেড বা ইউনিটি চায় না, তাদেরকে ভেঙে দিতে চায় না। না, আমি তো তিক্ত সত্য, সেই জায়গা থেকে বিএনপি চাচ্ছে যে তরুণরা যেভাবেই হোক তাদেরকে বিচ্ছিন্নভাবে আমরা ম্যানেজ করতে পারলে দ্যাটস অল। বিএনপি সেটাই করছে। এখন আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি যদি জেনে বুঝে ওই ফাঁদে পা দিই তাদের বলার কিছু নাই ভাই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নীলুবার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, রয়েছেন ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র। নীলুবার চৌধুরী মনি, 17 বছর পর আপনার দলের নেতা তারেক রহমান দেশে ফিরেছেন। নিঃসন্দেহে এটা বাংলাদেশের রাজনীতি একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট। উনি 17 বছর ধরে অনুপস্থিত থেকে একটা প্রতীকী নেতার ইমেজ তৈরি করেছিলেন, কিন্তু আসলে উনি প্রতীকী নেতা ছিলেন না। উনি মূলত মূল নেতাই ছিলেন এবং তারেক রহমানের অনেক সমালোচনা হলেও হতে পারে, কিন্তু তার ব্যাপারে একটা পজিটিভ রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনা হয়, গণমাধ্যম আলোচনা হয় যে ওনার নেতৃত্বের কারণে বিএনপির মতো একটা বিশাল দল ভাঙনের মুখে কখনো পড়েনি। এবং আপনি জানেন যে এই দলটিকে ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকার হেন কোনো চেষ্টা যেটা করেনি, অন্তত দুটো দলও বানিয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু কাজে আসেনি। এটাকে এই যে ক্রেডিটটা এটা সবাই তারেক রহমানকে দিতে চায়। কিন্তু 17 বছর পরে দেশে এসে নিশ্চয়ই উনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, এটাই স্বাভাবিক। আপনার দৃষ্টিতে উনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন? আমি বলবো যে 17 বছর পর উনি এসেছেন, ওনার কাছে জনগণের, বাংলাদেশের বিভিন্ন দল, জনগণ, বুদ্ধিজীবী, বিভিন্ন মহল, তাদের প্রত্যাশা না একদম আকাশচুম্বী। এটা স্বাভাবিক, এতগুলো বছর গণতন্ত্রবিহীন থাকাতে তাদের প্রত্যাশায় এতটুকু। আর গত 1.5 বছর সরকার চেঞ্জের পরে এই 1.5 বছর উনি যে বক্তব্যগুলো দিয়েছেন, উনি যে কাজগুলো করেছেন, ওনার চরম শত্রু সেও কিন্তু ওনার বক্তব্য নিয়ে কোনো কথা বলতে পারে না। বরং তারা আমাদের সাথে যারা টকশোতে আসেন বা সেমিনার সিম্পোজিয়ামের কথা বলেন, তারা উল্টা বলেন যে আপনাদের নেতা এত সুন্দর কথা বলে, আপনারা কেন এই ধরনের কথা বলেন? এটা কিন্তু আমাদেরকে এক ধরনের শান্তি দেয়। যাই হোক, আমাদের যাই বলুক, আমাদের নেতা ঠিক আছে। এই যে মানুষের চাওয়া, এই চাওয়াটা যদি উনি পূরণ করতে না পারেন, মানুষ আরেকটা ধাক্কা খাবে। যেমন কেন ওনার প্রতি প্রত্যাশার মাত্রাটা খুব হাই। কেন পারবেন না এটা বলি। আপনি দেখেন 1.5 বছরে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের একদম মেরুদণ্ড ভেঙে গেছে। অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ, আমাদের ছেলেমেয়েরা ভীষণভাবে। আমি আসলে নির্বাচনের আগে বলতেছি, আগের অবস্থাটা কি কি চ্যালেঞ্জ মুখোমুখি হবে সেটা জানতে চাই আপনাকে, নির্বাচনের কথা দলের প্রধান হিসাবে। আপনি নির্বাচনের এগুলা পরের কথা। আর নির্বাচনের আগে যেটা নমিনেশন নিয়ে একটা সমস্যা তো দেখা দিয়েই আছে। আপনার অনেকেই হয়তো স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে, এই যে ওদের গণ অধিকার পরিষদের ওখানেও দাঁড়াবে। হ্যাঁ, অনেক জায়গাতেই দাঁড়িয়ে যাবে। আমাদের জানা মতে 60% আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারে আপনার দলের, সেটা মানে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা পরে সবাই দেখা তো আর যাবে। আমাদের মতো না, দাঁড়িয়ে যাবে। তো সেই দাঁড়ানোর পরে উনি কিভাবে এই পদক্ষেপটা নেবেন এটার উপর ডিপেন্ড করছে। এটা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নাম্বার 2 হচ্ছে জোটের খুশি অখুশি এই জিনিসগুলো রয়ে গেছে। যদিও মন খারাপ করে তারা অনেকেই অনেক কিছু নিয়েছে বা নিতে বাধ্য হয়েছে, কিন্তু একটা মনোমালিন্যতার জায়গা আছে। অনেকেই জোট ছেড়ে রাগ করে চলে গেছে। তাদের জন্য বড় ক্ষতি হবে আমি তা বলছি না, কিন্তু ক্ষতিটা কি জিনিস? আমার সন্তান আমাকে ফেলে যদি চলে যায়, আমার একটা ভাই যদি আমাকে ফেলে চলে যায়, তার জন্য আমার খারাপ লাগবে। এই খারাপ লাগা থেকে আমার ক্ষতির একটা ব্যাপার থাকবে। মন খারাপটাও তো একটা ক্ষতির কারণ। এবং তাদের এই দুঃসময়ে, আওয়ামী লীগের দুঃসময়ে যারা বিএনপির সাথে, হ্যাঁ তাদের লোকজন কম, আমরা তখনও জানি এখনও জানি, কিন্তু যারা ছিল তাদের ব্যাপারটা আসলে দুঃখজনক। তারা না থাকলে আমাদের জন্য খারাপ লাগবে, ওনার জন্যও খারাপ লাগবে। এটা আরেকটা সমস্যা। সমস্যা নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, দেশের আইন শৃঙ্খলা, দেশের অবৈধ অস্ত্র এবং সরকারি অস্ত্র, থানা লুট হওয়ার অস্ত্র, গোলাবারুদ সব বিভিন্ন জনের কাছে বেহাত হয়ে গেছে।
সরকার তুলতে পারে নাই। তাহলে যদি এই অবস্থাটা হয়, তাহলে প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপদ সরকার দিতে পারবে না। তো নিরাপত্তা যদি না দিতে পারে, উনি সরকারে নাই, বিরোধী দলেও নাই আমাদের নেতা, বাট আজ তো লাগবে আগুন লাগলে। কারণ বিএনপি একটা বড় দল। আবার বিএনপির পাশাপাশি আমি বলবো যে ফারুক যে দলটা করে, ওরও কিন্তু আশা যে আমার কোনো সমস্যা হলে মনিয়া পাখি আমাকে ফেলে চলে যাবে, যাওয়া কি ঠিক হবে। তো ও যদি আশা করে, তো ওর আশাটাকে তো আমি নিরাশা করতে পারি না। তো একটা বড় দল হিসেবে, বড় দলের কর্ণধার হিসেবে এই দায়িত্বগুলো তার মধ্যে বর্তায়। নাম্বার 4 প্রবলেম, প্রশাসনটা ভীষণ খারাপ অবস্থায় আছে। আওয়ামী লীগের সেই যে ফ্যাসিস্টের আত্মাগুলো ঘুরে ফিরে রয়ে গেছে, এবং যারা দৃশ্যমান শত্রুকে আপনি নির্ণয় করতে পারছেন, তার গতিবিধি ধরে আপনি কিন্তু তাকে মোকাবেলা করতে পারছেন। অদৃশ্য শক্তিকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? বিএনপি ইন দ্য মিন টাইম বলেছে যে ইসিকে যে রিটার্নিং অফিসারটা চেঞ্জ করতে হবে, রিটার্নিং অফিসার ডিসি না হয়ে নির্বাচন কমিশন থেকে নেওয়া উচিত। যেহেতু জেলাওয়ারি থানাওয়ারি নির্বাচন কমিশন আছে, তাহলে ওখানেই সে প্রোটোকলে এটা করতে পারে। কিন্তু সরকার কিন্তু কোনো কর্ণপাত করে নাই। ইলেকশন কিন্তু অলরেডি আর 2-3 দিন আছে, নমিনেশন জমা দেওয়া লাস্ট ডেট। সো সেই জায়গা থেকে এটা একটা বড় ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে যে আপনার রিটার্নিং আরেকটা বিষয় আলোচিত হচ্ছে নীলুফার চৌধুরী, কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে বিএনপির ভেতরে যে উপনেতৃত্ব নানান বলয় তৈরি হয়েছে, এটা আপনি আমার চেয়ে ভালো করে জানেন, আপনার দলীয় অ্যাক্টিভ একটা মানুষ। আমরা গণমাধ্যমে কর্মী হিসাবে এটা জানি, নানান উপদলীয় আছে এবং বলয় তৈরি হয়েছে। সেগুলোকে একটা ছাতা নিয়ে আনাটা ওনার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে। আপনার কি মনে হয়? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। ওনার সুস্থতা অসুস্থতার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আমাদের নেতা আসছেন, উনি কিভাবে বুঝাবেন, এই যে উপকুন্দল কিছুই নাই তা বলবো না, উনি চেষ্টা করলে, আপ্রাণ চেষ্টা করলে মিটাতে পারবেন আমার বিশ্বাস। কিন্তু সময়টা কতটুকু, এটাও একটা সমস্যা। এটা একটা ব্যাপার। নির্বাচনটা এত কাছে আসার কারণে সময়টা কিভাবে কভার হবে সেটা একটা বড় প্রশ্ন। সেটাই অনেক সময় দেখেন, আমরা যারা রাজনীতি করি, সত্যি কথা বলতে আমরা কিছু কিছু সময় মানুষকে যা বুঝাতে চাই বুঝাতে পারি না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, হয়। কিন্তু অনেকটা সময় আমরা যা চাই তা করতে পারি না। এই করতে না পারাটা উনি কতটা বুঝাতে পারবেন আমি জানি না। এবং এই যে বুঝাতে চাই বুঝাতে পারি না, এখানে কিন্তু একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। অনেকেই এমন আছে, অনেকেই অনেক রকম ভুল বুঝাবুঝি সমস্যা নিয়ে আছে। তখন দেখা যায় যে অন্য দলের, ধরেন এই মুহূর্তে যারা আমাদের সাথে সবচেয়ে বড় শত্রুতা করছে কিংবা ফ্যাসিস্ট পতিত, অনেক সময় তাদের চেয়ে নিজ দলের লোকরা বেশি শত্রু হিসেবে দেখা দেয়। সেটা ওই যে অদৃশ্য, এখানেও একই কথা, অদৃশ্য শত্রু কিন্তু বুঝা বড় দেয়, তার গতিবিধি খুবই বুঝা বড় দেয়। তো সেই হিসেবে আমি মনে করব যে উনি ওনার দূরদর্শিতা দিয়ে কাটিয়ে উঠবেন। ফারুক হাসান, নীলুফার চৌধুরী মনি কিছুটা ইঙ্গিত দিচ্ছিলেন, যেমন দেশে ফেরার পরপরই নির্বাচন, জোট, সংস্কার, সব প্রশ্ন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এখন তারেক রহমানকে। ভুল সিদ্ধান্তের ঝুঁকি তিনি কিভাবে এড়াবেন, যে কথাটা বলছিলেন। আবেগপ্রবণ সমর্থকদের প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে না পারলে তাকে উল্টো রাজনৈতিক চাপ হয়ে উঠবে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। আপনাকে যদি প্রশ্ন করি যে তারেক রহমানের সামনে আসলে কি কি চ্যালেঞ্জ, কি বলবেন? তারেক রহমান বাংলাদেশে আসছেন, ওনার জন্য আসলে 2 ধরনের আপনার প্রবলেম বা রিস্ক এখন সামনে, চ্যালেঞ্জ বলি বা চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন। একটা হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জ, একটা এক্সটার্নাল চ্যালেঞ্জ। এক্সটার্নাল চ্যালেঞ্জ ইতিমধ্যে মিডিয়াতে নানাভাবে আলোচনা হচ্ছে। তিনি নিজেও কিছুটা ধারণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে আমার দেশে ফেরার যে বিষয়টা একা আমার উপরে একক সিদ্ধান্ত নয়, একক সিদ্ধান্ত নয়, তার এখানে অনেক কিছু জড়িত। এটা কিন্তু আসলে এক্সটার্নাল ইন্টারনাল মিলিয়ে কিন্তু এই চ্যালেঞ্জ আছে, বিধায় কিন্তু তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। তো সেই এক্সটার্নাল চ্যালেঞ্জগুলো তিনি কিভাবে মোকাবেলা করবেন, বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের যে প্রত্যাশা, এদেশে ধরে যে তারা কিভাবে কাজ করবে আগামী সরকার গঠনের পরে,
ওই যে আপনার আমাদের যে মানে আন্তর্জাতিক যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, আমাদের যে বন্ধু দেশগুলো রয়েছে, তাদের সাথে আমাদের কানেকশন, তাদের সাথে আমাদের রিলেশন, বন্ধুত্ব, এটা কোন পর্যায়ে থাকবে, কীরকম থাকবে, এরকম অনেক কিছু ডিপেন্ড করে। এটা আসলে তিনি কীভাবে হ্যান্ডেল করবেন, এটা একটা বিষয়। আর ইন্টারনাল চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে তাদের দলীয় যে ইন্টারনাল প্রবলেম, যেটা আপা কিছুটা বলার চেষ্টা করলেন, আপনিও বলেছেন যে উপদল বা এরকম, এটাকে আসলে আরো বলো, এটাকে আরো সহজ বাংলা ভাষায় বলতে গেলে কোরাম, এটা যেটা রাজনীতির মধ্যে মানে এটা আছে এবং ভবিষ্যতেও থাকবে, যে কোরাম, গ্রুপ কেন্দ্রিক, নেতা কেন্দ্রিক, এই যে নানান ধরেন যে তিনি দীর্ঘদিন যেহেতু আসলে ফিজিক্যালি বাংলাদেশের রাজনীতিতে ছিলেন না, দূর থেকে মানে আপনার অনলাইনের মাধ্যমে দল পরিচালনা করেছেন, এই কোরাম বা উপদল বা ধরেন যে এরকম যে ইয়াগুলো, এগুলো কিন্তু প্রচণ্ড রকম শক্তিশালী হয়েছে এই বিগত 15-16 বছরে। এগুলোকে আসলে তিনি কিভাবে ডিল করবেন এবং এক ছাতার নিচে নিয়ে আসবেন, এটা তার জন্য একটা বিগ চ্যালেঞ্জ। একই সাথে যারা বিগত 15-16 বছর মানে আপনার এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য একসাথে যুগপৎ আন্দোলন করেছে, লড়াই সংগ্রাম করেছে, এই যে এই ঐক্যটা ধরে রাখার দায়িত্বটাও কিন্তু অনেকাংশে তার উপরে বর্তায়। তিনি যেহেতু একটা বড় দলের প্রধান, এবং এই ঐক্যটা যত সুদৃঢ় করতে পারবেন, ধরে রাখতে পারবেন, ততই কিন্তু দেশ ও জাতির জন্য মঙ্গল। আর এই ঐক্যটা ধরে রাখতে না পারলে বা এখানে ধরেন যে যদি কোনো ধরনের ফাটল তৈরি হয় বা এই ঐক্যটা যদি কোনোভাবে ঠুনকো হয়ে যায় দিনকে দিন, তাহলে দেশও চ্যালেঞ্জের মধ্যে পড়বে, বিএনপিও চ্যালেঞ্জের মধ্যে পড়বে, এবং যারা সরকার গঠন করবে তাদের জন্য আরও মারাত্মক একটা হুমকি হয়ে দাঁড়াবে। এটা কিন্তু তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। একই সাথে পুলিশ প্রশাসন এবং আমাদের যারা ধরেন যে বিভিন্ন অর্গানগুলো নিয়ে যে আমরা সরকার পরিচালনা করব, এদের মধ্যে যেটা আপনিও বললেন যে ফ্যাসিবাদের দোসররা এখনও বহাল তবিয়ত রয়েছে, এদেরকে নিয়ে তিনি কিভাবে ডিল করবেন, এই প্রশাসন যন্ত্রটাকে তিনি আসলে কিভাবে ঢেলে সাজাবেন, কিভাবে রিফর্ম করবেন, এটা নিয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে আসলে বিপদ হতে পারে। আবার দেখেন গণমাধ্যম যেহেতু আমাদের ফোর্থ স্টেট আমরা বলে থাকি, জাতির দর্পণ, দেখেন আমি আসলে অবাক হয়ে গেছি, কিছু কিছু গণমাধ্যম বিগত 15-16 বছর তারেক রহমান সাহেবকে হেয় প্রতিপন্ন করা, ক্লারিং করা, দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার জন্য এমন কোনো কাজ নেই যে ওই গণমাধ্যমগুলো করে নাই। এই মেসেজটা এটাই দেয় যে বিগত সময়ে হাসিনাকে কিন্তু তেল মারা হয়েছে, বলা হয়েছে না যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আপনি আপা, কত কথা গণমাধ্যম কর্মীদের, সম্পাদকদের, টেলিভিশন মালিকদের, আজকে কিন্তু তারা একবারে ভুল পাল্টে সুর চেঞ্জ করে ফেলেছে। তো এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শুধু বাহ্যিকভাবে যা সিনেমার দৃশ্যপটে টিভির পর্দায় দেখি তার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত নিলে মারাত্মক ভুল হয়ে যাবে। আসল দৃশ্যপট চিন্তা করে বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য গণমাধ্যমকে আমাদের আসলে মানে উনি কীভাবে ডিল করেন, কীভাবে এটাকে আসলে মানে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে পারেন, এটা ওনাকে ভাবতে হবে। নীলুফার চৌধুরী মনি, ফারুক হাসান একটা বিষয় উত্থাপন করেছেন, গত বেশ কিছুদিন আলোচনা হচ্ছিল, কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক কিছু মন্তব্য করেছেন, তারা বলছেন যে বিএনপির হয়ে কিছু কিছু লোক কথা বলছেন যারা আসলে কখনোই বিএনপির নয়, এটা একটি দিক। এবং কেউ কেউ বলছেন তাদের মূল টার্গেট হলো বিএনপির উপর সোয়ার হয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। কারণ এই লোকগুলোর চেহারা আমি আপনি সবাই চিনি, আমরা সবাই চিনি, তারা অতীতে কি করেছে। তারা নিজেরা ফ্যাসিস্টের দূষর ছিল এবং ফ্যাসিস্টকে কীভাবে টিকিয়ে রাখার জন্য তারা হেন কর্ম নেই যেটা করেনি, না নতুন নতুন বয়ান হাজির করত। কিন্তু এখন বিএনপির হয়ে নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছে, কিন্তু টার্গেট কিন্তু ওইটাই। এই যে একটা সংকট কিন্তু তৈরি হয়েছে, এবং কিছু কিছু মুখ আপনি জানেন যারা কথা বলছে আসলে বিএনপির লোক নয়, কোনো সময় নয়। এই যে একটা সংকট তৈরি হয়েছে, এটা তো নিশ্চয়ই তারেক রহমানকে ডিল করতে হবে নাকি? দেখেন, রাজনীতি থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা শিক্ষা যদিও খুব কম নেই, কিন্তু একটা কথা আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা না নেওয়া। তো উনি কিন্তু আমার যা ধারণা, আমি আজকের আগের দিন পর্যন্ত এটা বলি, অনেকেই ওনাকে কথা বলার সময় ভার্চুয়ালি তেল দেওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে। উনি কিন্তু মুখের উপর স্পষ্ট ভাষায় উনি কিন্তু প্রতিবাদ করেছেন যে আমাকে এটা বললেই হবে, আমাকে আপনাদের অন্য কিছু বলতে হবে না, তারেক রহমান বললেই হবে। বিশেষণের ব্যাপারে আপত্তি করেছেন, বিশেষণের ব্যাপারে অনেক বেশি উনি এই ধরনের কথাগুলো বলেছেন, এবং তেলটাকে উনি খুব একটা ভালো চোখে দেখেন না। তো আমার বিশ্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে উনি এই জিনিসটা মনে রাখা দরকার। এবং আপনি যে কথাটা বলেছেন, ফারুক যেটা বলেছেন, যথার্থই বলেছেন যে যারা তেল মারছে আজকাল তারাই কিন্তু তাকে পথে বসিয়েছিল, তারাই কিন্তু তাকে 17 বছর দেশ ছাড়া করেছিল, তারাই কিন্তু তাকে তার নামের সাথে খাম্বা নাম জুড়ে দিয়েছিল,
তারাই কিন্তু তার নামের সাথে আরো আরো ভবন টবন মানে জুড়ে মিস দিয়েছিল। ইনফরমেশনের মাধ্যমে তো তাকে একটা ভিলেন হিসাবে কোটানকে হ্যাঁ। চিহ্নিত করার চেষ্টা করেছে সারা তারা। বিশ্বে চেষ্টা করেছে জি। না, করে ফেলেছিল। ছিল, হ্যাঁ। সেইখান থেকে বহু কষ্ট করে একটা মানুষ কত 6,000 কত শত দিন হ্যাঁ। উনি এই দেশের আলো মাটির বাইরে, এবং উনি নেমেই যে কাজটা করলেন সেটা হলো মাটিটাকে খালি জি, জি, পায়ে হুম। মাটিটাকে হাঁটলেন, মাটিটা হাতে নিলেন। এই যে জিনিসটা, এই কথাটা যদি শেষ পর্যন্ত মনে থাকে যে আমার মাটিটা আমার কত প্রিয়। হুম। আমরা বাইরে যাই 1 মাস 15 দিন যদি আমরা থাকি, তারপরে মনে হয় যে দুনিয়া সোনাদানা দিয়ে বেঁধে রাখলেও আমার রাখতে পারবে না। প্রথম 2-4 দিন ভালোই লাগে একটা চেঞ্জের জন্য। সো উনি ভালো হাড়ে হাড়ে বুঝেছেন যে দেশ ছাড়ার কষ্ট কত। উনি ওনার সাথে সাথে ওনার স্ত্রী সন্তান বুঝেছেন। রাষ্ট্র যখন চরমভাবে সমস্যায় জর্জরিত, রাষ্ট্রের এখনো 5টা মানুষ একখানে বসলে 4.5টা মানুষ বলে নির্বাচন হবে তো, নির্বাচন হবে কিনা জিজ্ঞেস করে, যেখানে নির্বাচনের 1.5 মাস আছে। এখনো যখন কোনো উপদেষ্টার সঙ্গে কোনো সচিবের দেখা হইলে বলে, আরে জানতো আমি 1 বছর ধামায়া কাজ করেন। তো তখন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, জি। হচ্ছেটা কি? এখন হলো দেশটাকে ঢেলে জি, জি, সাজানো, নিঃসন্দেহে। দেশের উন্নয়নটাকে ধরে রাখা, দেশের যারা ঋণ খেলাপি আছে তাদের কথা চিন্তা জি, জি। করা, দেশে যারা অন্যায়মূলক কাজ করে, চাঁদাবাজি সন্ত্রাসী কাজ করে যারা মনোনয়ন নিচ্ছে তাদের জন্য কাজ করা, তাদের হয়ে কাজ করা, তাদের বিপক্ষে কাজ করা, এই জিনিসগুলা খুব বেশি দরকার আমি জি, মনে করি। ফারুক হাসান, 17 বছর পর তারেক রহমান ইতিহাসের সামনে দাঁড়িয়েছেন। তিনি কি কেবল একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হবেন, নাকি এই সময়ের সংকট থেকে নতুন ধরনের নেতৃত্ব উপহার দেবেন? এই প্রশ্ন সামনে এসছে এই কারণে যে আলটিমেটলি ওনার উপর অনেক কিছু নির্ভর করছে। শুধু ওনার দল নয়, আমরা দল নিয়ে আলোচনা করলাম, মূলত দেশেরও অনেক কিছু নির্ভর করছে। আপনি আসলে প্রশ্নের মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছেন যে উনি আসলে ওনার ওই রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার হবেন, নাকি আসলে দেশের জন্য এক একটা নতুন মানে নেতৃত্ব। নতুন নেতৃত্ব বা আলোর প্রদীপ হবেন। এই সিদ্ধান্ত আসলে ওনাকেই নিতে হবে, এবং ওনার কর্মকাণ্ডের মাধ্যমেই আসলে প্রমাণিত হবে যে উনি আসলে শুধুমাত্র বিএনপির প্রধান, নাকি আসলে উনি বাংলাদেশের জন্য এক আলোকবর্তিকা হয়ে দেশ ও জাতিকে কিছু জি। দিতে চান। এটা কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণিত হবে। তবে আমরা প্রত্যাশা করি যে জনাব তারেক রহমান এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে শুধুমাত্র উনি বিএনপির প্রধান বা দলীয় প্রধান না হয়ে দেশ ও জাতির কল্যাণে একটা আলোকবর্তিকা হয়ে যাতে উনি দেশের জন্য কাজ করতে পারেন, এই জায়গাতে ওনাকে আসতে হবে। এই জন্য এই যে এর আগের স্লটে যে আমরা আলোচনাগুলো করলাম জি। যে ওনার যে সামনে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কীভাবে তিনি মোকাবেলা করবেন, এবং উনি আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণে তার পরিকল্পনা কি, জি। সেই পরিকল্পনা তিনি কীভাবে জনগণের সামনে তুলে ধরবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি তিনি সঠিকভাবে সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে পারেন যে আমি এরকম এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, জি। এই বাংলাদেশ আমরা এভাবেই বিনির্মাণ করবো, তবে কিন্তু সম্ভব। তবে আমরা চাই যে উনি আসলে সত্যিকার অর্থে জনগণের কল্যাণে সেই আলোকবর্তিকা হয়ে জনগণের সামনে আসুক। জি। উনি শুধু বিএনপির প্রধান হয়ে আসুক এটা আমরা চাই না। কেন চাই না? বিএনপির প্রধান এর আগেও ছিল, অতীতেও হয়েছে, সুতরাং আগামীতেও বিএনপির প্রধান যদি হয় ওই একটা গণ্ডির মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন। আমরা ওনাকে ওই একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ তিনি থাকুক, এটা আমরা চাই না। এই জন্যে আমি মনে করি ওনাকে অনেক আরও উদার হতে হবে। উনি এখন যথেষ্ট উদার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ইভেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে রাজনীতি সবাই ওনার একটা প্রশংসা করে যে আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমান আসমান জমিন তফাত, এটা আমরা সবাই স্বীকার করি। অনেক অনেক চেঞ্জ ওনার মধ্যে আসছে। তো সুতরাং এই চেঞ্জ যাতে ভবিষ্যতে উনি ধরে রাখতে পারেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে, আমি আবার বলছি, সবাইকে নিয়ে তিনি যাতে চলতে পারেন, এই যে সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, এই জিনিসটা যদি ওনার মধ্যে উনি ধরে রাখতে পারেন, গ্রো করতে পারেন এবং এটাকে আরও শক্তিশালী করতে পারেন, তবেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, না হলে কিন্তু হবে না। ফারুক হাসান এবং নীলুফার চৌধুরী মনি, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।